আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশ ইন ট্যাক্সেশন বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টটি নিয়ে বা বাংলাদেশ করবিধি সাবজেক্টটি নিয়ে। তো বাংলাদেশ করবিধি এর আগে আসলে অনেকগুলো অধ্যায় আমি স্টেপ বাই স্টেপ করে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ করবিধি সাবজেক্টটা যখন অঙ্কগুলো করতে গেছি অনেকেরই আসলে কমেন্টস ছিল এরকম যে স্যার আমাদের আসলে অংশীদারি ফার্ম বা কোম্পানি ফার্মের অঙ্কগুলো একটু করান। তো আসলে ওই অঙ্কগুলো করতে গেলে একটু ধারাবাহিকভাবে সবার একটু খেয়াল রাখতে হবে। কারণটা হলো দেখা যাচ্ছে যে এই অঙ্কটা করতে গেলে সবারই কিন্তু একটা প্রবলেম হয়, যেমন অন্য অঙ্কগুলো অনেক ইজিলি আমরা কিন্তু করতে পারবো, যেমন একটা ধারা শিখে ইজিলি করা যায়, কিন্তু অংশীদারি ফার্ম বা কোম্পানি ফার্মে অঙ্কগুলো করতে গেলে একটু নিয়মটা ডিফিকাল্ট, এই জন্য অঙ্কটা একটু বুঝে বুঝে করতে হবে। তো আমি আসলে এই অঙ্কটাকে অনেক স্মুথলি এবং অনেক সহজভাবে করাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যদি আমার ক্লাসটা ফলো করো তাহলে আশা করি যে ইজিলি আমরা ম্যাথটা বুঝতে পারবো। এখন যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে অংশীদারি জন্য অঙ্কটা আমরা যদি আসলে করতে চাই বই দেখে, আসলে বই থেকে সাহায্য নিয়ে করাটা একটু ডিফিকাল্ট। কারণ অন্যান্য অঙ্কগুলোর মধ্যে যেমন খুব সহজে একটা আমাদের নিয়ম কারণে একটা ছক দেওয়া ছিল, কিন্তু অংশীদারি ফার্মে এরকম কোনো নিয়ম কারণের কোনো ছক নাই বিদায় ছক যেটা আছে সেটা আসলে খুবই শর্টকাট একটা ছক দেওয়া। তো সেই ছক দিয়ে আসলে অঙ্ক করাটাও আসলে অনেকটা কষ্টকর হয়ে পড়ে। তো ওই ছক দিয়ে আসলে অঙ্ক করা একটু দুষ্কর বা একটু কষ্টকর হয়ে পড়ে। দেন এই অঙ্কটাকে আমরা আরও সহজভাবে করার জন্য আমি আসলে আমার মতো করে একটা ছক বানাইছি, যেটা আসলে বইয়ের মধ্যে নাই। বা এই ছকটা কিন্তু আমি আবার বলে দিই, এই ছকটা কিন্তু যে 100% রাইট হবে ছকের মতো করে তাও কিন্তু না। ছকের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু অঙ্কটা ইনশাল্লাহ ছকের মধ্যেই হবে। আমি ছকটাকে শর্টকাটভাবে সাজাবো, সেটাকে শর্টকাটটাকে একটু ব্রডভাবে আমি সেটাকে তৈরি করছি। যে বইয়ের মধ্যে যে শর্টকাট ছকটা আছে, যেমন 1982 সালের সি ধারা অনুসারে মুনাফাযোগ্য আয়গুলো, মূলধনযোগ্য আয়গুলো বা অনুমোদনযোগ্য খরচগুলো, এই অনুমোদনযোগ্য বা অননুমোদনযোগ্য খরচগুলো সেই বিষয়গুলো আসলে বইয়ের মধ্যে কিন্তু স্পষ্ট দেওয়া নেই। তো এই অনুমোদনযোগ্য খরচগুলো কী কী আসে সেইগুলো একটা চার্ট বানায় তারপর অঙ্কটা করবে। এবং এই ছকটা যদি কেউ ভালো মতো বুঝতে পারে, তার পরবর্তী পর্যায়ে আমার যদি 1-2টা ক্লাস যদি কেউ মনোযোগ দিয়ে ফলো করে, আমার ধারণা যে আমার এই ক্লাসগুলো থেকেই ইনশাল্লাহ অঙ্কটা শেখা সম্ভব। পরবর্তী পর্যায়ে মনে হয় না কোনো স্যার বা কোনো স্যারের কাছে শিক্ষা গ্রহণ করার প্রয়োজন হবে। তো আসলে আমরা শুরু করি। তো অংশীদারি ফার্ম বলতে গেলে আমরা বুঝি যে 2 বা ততোধিক ব্যক্তি মিলে যে ব্যবসা গঠন করা হয় তাকে বলা হয় অংশীদারি ফার্ম। এবং আমরা যদি এটা সদস্য সংখ্যার দিকে তাকাই তাহলে কিন্তু আরও ইজিলি আমরা বুঝতে পারি। যেমন সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো 2 জন এবং সর্বোচ্চ হলো 32 জন, বা ব্যাংকিং আইনে আমরা চিন্তা করি তাহলে হলো সর্বনিম্ন সর্বোচ্চ হলো 10 জন। তো আসলে এই বিষয়গুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এগুলো আসলে বলার কিছু নাই। তার মানে এই অংশীদারি ব্যবসা করতে গেলে আমরা অবশ্যই বুঝতে পারি যে কয়জন সদস্য লাগবে, সর্বনিম্ন 2 জন থেকে তার বেশি আমাদের লাগবে। তা আসলে অংশীদারের সংখ্যাগুলো করতে গেলে দেখা যাচ্ছে আমরা আসলে এইটা নিয়ে যারা আমরা কমার্স স্টুডেন্ট, অবশ্যই সবাই কমার্স পড়ে আসছি, যে কমার্স স্টুডেন্ট যারা তারা আমরা দেখা যাচ্ছে যে এইচএসসি লেভেলে বা এর আগে আরও অংশীদারি বা পার্টনারশিপ আমরা করে আসছি, সেখানে দেখা যাচ্ছে যে যেভাবে আমরা করছি আসলে এটা তো আমরা অ্যাকাউন্টিংয়ে করছি, কিন্তু ট্যাক্সে কিন্তু আসলে বিষয়টা তা না। ট্যাক্সে আমরা তো একজন ব্যক্তি মোট আয়টা নির্ণয় করবো, তাহলে এইখানে কী কী বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আসলে আমার জানা দরকার। তো আসলে আমি এত ব্যাখ্যাতে না যেয়ে আমি অঙ্কটা আসলে শুরু করতে যাচ্ছি। যে আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে এটাকে আমরা কী করবো, এটাকে প্রথমে আমি আজকে যে এই অঙ্কের মধ্যে যা যা বিষয়গুলো আসে সেটা নিয়ে আমি একটা ছক লিখে দেবো। এবং আশা রাখি এই ছকটা যদি কেউ মনোযোগ সহকারে করে তাহলে বা বুঝে তাহলে কিন্তু অঙ্কটা অনেকাংশে শেষ হয়ে যাবে। তো আমি আবারও বলি, এই ছকটা কিন্তু আমি আমার মতো করে তৈরি করছি, সেটা কিন্তু আমি আবারও বলতেছি। তো এই ছকটার মধ্যে কিঞ্চিত ত্রুটি থাকতে পারে, কিন্তু আসলে আশা করা যায় যে এই ছকটা বুঝে বুঝে করলে আশা করা যায় ইনশাল্লাহ অঙ্ক আমরা 100% পাবো, কোনো সমস্যা হবে না। তো আমরা ইনশাল্লাহ শুরু করি। প্রথমে আমরা যেভাবে লিখি অংশীদারি ফার্মের নাম থাকতে পারে, তা আমি এগুলো লিখতেছি না, আমি ডিরেক্টলি শুরু করতে চাচ্ছি। অংশীদারি ফার্ম বা অংশীদারি ব্যবসা যেটাই আমরা বলি, তাই এটা আমরা কি নির্ণয় করবো, এটা আমরা মোট আয় নির্ণয় করব। এখানে কিন্তু অবশ্যই অংশীদারের নাম দেওয়া থাকবে, আমি ওগুলো লিখলাম না। ওকে, আমি আসলে লিখেই দিই পুরোটা যেটা লিখতে চাচ্ছিলাম। আমরা আসলে যেভাবে লিখি, ধরো অংশীদারি ফার্ম আমরা যদি লিখি, প্রথমে আমরা লিখলাম
অংশীদারি ফার্ম বা অংশীদারি ব্যবসা যেটা আমরা দেখতে পারি। করবর্ষ, দেন আয়বর্ষ, মোট আয় নিম্ন। তাহলে আমরা এখানে লিখতে পারি বিবরণ টাকা টাকা বা আয়ের খাত বিবরণ লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে কোনো ধারা নেই অ্যাকচুয়ালি, যদি ধারা আমরা ধরি আসলে 1932 সালে আইন অনুসারে অ্যাকচুয়ালি করা হয়, তো এইরকম কোনো ধারা নেই। তাহলে আমরা প্রথমে আমরা লিখতে পারি লাভ লোকসান অনুযায়ী নেট লাভ, এটা টাকার পরিমাণ সরাসরি দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। সেখান থেকে আমরা বাদ দিব, বাদ সরি প্রথমে আমাকে অ্যাকচুয়ালি যোগ দিতে হয়, যোগ দিব হলো যোগ অনুমোদনযোগ্য খরচ, অনুমোদনযোগ্য খরচ মানে কি, যেগুলো আসলে আমরা খরচ হিসেবে বিবেচনা করি। অনুমোদন খরচ যেগুলো আসলে আমরা খরচগুলো বিবেচনা করি না, সেই বিষয়গুলো আসলে বিষয়গুলো অঙ্কগুলো আমরা করলে, আমি যখন অঙ্কগুলো করবো আরো ব্যাখ্যা দিয়ে দিব, আগে আমার ছকটা লিখি। এখানে যাবতীয় অংশীদারদের বিষয়গুলো আছে, অংশীদারদের বিষয়গুলো বলতে বোঝাচ্ছি হলো যেমন অংশীদারদের মূলধনের সুদ, তারপরে থাকতে পারে অংশীদারদের বেতন, তারপরে থাকতে পারে অংশীদারদের কমিশন, তারপরে থাকতে পারে অংশীদারদের উত্তোলনের সুদ। এইসব টাকার অ্যামাউন্টগুলো সব আমরা প্রথম কলামে বসাই দিই। তারপর আমরা থাকতে পারে অংশীদারদের ঋণের সুদ। তো এই যাবতীয় যে অংশীদারদের যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমি বলতে পারি অংশীদারদের যে যাবতীয় খরচগুলো আছে সেগুলো আমাদের আগে, আমি পুরোটা অ্যাকচুয়ালি লিখে নিই, তারপর আমি আসলে আরো ভালো করে ইনশাআল্লাহ বুঝাই দিব, পুরোটা আগে লিখে নিই। দেন থাকতে পারে আমাদের আয়কর সঞ্চিতি, তারপরে থাকতে পারে আরো সঞ্চিতি, থাকতে পারে অবচয় সঞ্চিতি, তারপরে আমাদের আরো থাকে কুঋণ সঞ্চিতি, বা কুঋণ সঞ্চিতি আর একটা নাম আছে, আমরা বলতে পারি অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা থাকতে পারে। অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকতে পারে। দেন আরো বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। দেন থাকতে পারে দান, থাকতে পারে দানে অনেকগুলো নাম হিসেবে ব্যাখ্যা হতে পারে, দান, অনুদান, বা থাকতে পারে দাতব্য প্রতিষ্ঠানে দান, বা থাকতে পারে চাঁদা, এরকম থাকতে পারে। দেন আমাদের থাকতে পারে স্থায়ী সম্পদের
অপ্রয়োজনীত ক্ষতি আগুনে বিনষ্ট স্থায়ী সম্পদ, বা আরো থাকতে পারে জরিমানা। এই বিষয়গুলো আমাদের সব টাকার এমন কোন কলামে হবে, টাকার হবে সব প্রথম কলামে হবে। এগুলো সব টাকার এমন প্রথম কলামে হবে। তো এইগুলো আমাদের অ্যাকচুয়ালি আসে কোন জাতীয় খরচ? অনুমোদনযোগ্য খরচগুলো আমাদের অঙ্কের মধ্যে আসে। তো এই অনুমোদনযোগ্য খরচগুলো আমরা লিখে ফেললাম। আমি আগেই বলছি এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আরো ব্যাখ্যা দেব। আমি চাচ্ছি ওগুলো পুরো সবটা একবারে লিখতে, দেন ইনশাআল্লাহ পরে আমি ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিব। তারপরে আমরা লিখতে পারি যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা লিখতে পারি 1 নম্বর বিজ্ঞাপন খরচ, বা অঙ্কের মধ্যে আসলে এটা যেরকম লেখা থাকতে পারে সাইনবোর্ড খরচ, সাইনবোর্ড তৈরি খরচ এরকম লেখা থাকতে পারে। তা আমি এটা ব্র্যাকেটে লিখে দিলাম। তারপরে থাকতে পারে আইন খরচ, তারপরে থাকতে পারে ভ্রমণ খরচ, দেন সাধারণ খরচ। এই বিষয়গুলো আমরা সব এখানে লিখে উপরে টাকার সাথে আমরা কি করব? যোগ করে দেব। তারপর এখান থেকে আমরা বাদ দিব, বাদ অকারবারি আয়সমূহ। অকারবারি আয়সমূহ আমরা একবার বাদ দিব, আর একবার আমরা যোগ করব। তা অকারবারি আয়সমূহ মধ্যে কি কি আয় আছে সেগুলো আমরা লিখে ফেলি। গৃহ সম্পত্তি হতে আয়, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, বাণিজ্যিক সিকিউরিটি সুদ, লভ্যাংশ, তো এই টাকার এমনগুলো সব আমরা কি করবো? বাদ দিব। এগুলো আমরা বাদ দিব। দেন আবার লিখি যোগ অকারবারি আয়সমূহ। এই অকারবারি আয়সমূহ যখন আমরা লিখব, এখন একটু কাজ আছে। গৃহ সম্পত্তি হতে আয়, টাকাটা যখন লিখব এইখান থেকে আমরা বাদ দিব মেরামত ও
ও রক্ষণাবেক্ষণ খরচ, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আমরা ধরবো হলো 30%। এখন প্রশ্ন লাগে স্যার কেন 30% ধরবো, কেন 25% ধরবো না, সেটা একটু ব্যাখ্যা দিই। আমরা জানি আমরা আমাদের গৃহ সম্পত্তি হইতে আয় নির্ণয়ের সময় আমরা যদি আমাদের বাড়িটা ভাড়া দিই আবাসিক উদ্দেশ্যে তাহলে আমরা 25% ধরতাম, আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ধরতাম তাহলে 30% ধরতাম। আমি অবশ্যই একটা অংশীদারি ফার্মে ভাড়া দিচ্ছি, একটু অটোই তো বাণিজ্যিক উদ্দেশ্যে বোঝাচ্ছে, তার মানে অবশ্যই আমরা সেটা কি ধরবো, 30% আমরা ধরবো। তারপর আমরা লিখব করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। এখন করমুক্ত সরকারি সিকিউরিটি সুদের মধ্যে আমরা বাদ দিব বা অপরিহার্য সম্পদ। দেন আমাদের আর কি আছে, দেন আছে হলো লভ্যাংশ, এখানে আমরা বাদ দিব অপরিহার্য 25,000 টাকা পর্যন্ত। তারপর আছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটা সম্পর্কে কিছু নাই, তো ওগুলো সব যোগ করলে নিচে যে টাকাটা আমরা পাই সেটা আমরা বলতে পারি মোট আয়। ওকে, এখন যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, আমি আসলে ছকটা লিখছি, এইবার আসো আমি আর ছকটা বোঝাই দিই। তা সবাই আপনারা একটু খেয়াল করে দেখবেন ছকটা লেখার পরে ছকটা আসলে বিষয়টা টেকনিকটা কোথায়। আমরা আসলে যদি এই ছকটা আমরা বই থেকে করতে চাইতাম তাহলে আসলে বইয়ের মধ্যে দেখে আসলে বোঝা সম্ভব না। কারণ কেন বোঝা সম্ভব না, বইয়ের মধ্যে আসলে অনেক বিষয়গুলো এখানে থাকে। কি কি বিষয়গুলো ছিল, সেখানে ছিল হলো ধারা 30 ধারা অনুসারে আয়সমূহ, 28 ধারা অনুসারে আয়সমূহ, তারপর অনুমোদনযোগ্য ব্যয়সমূহ, অনুমোদনযোগ্য ব্যয়সমূহ। আসলে বিষয়গুলো হচ্ছে কি বইয়ের মধ্যে শর্টকাট ভাবে দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে পূর্ণাঙ্গ ভাবে ছকটা নাই। আমি যদি বলি এটাও একটা পূর্ণাঙ্গ ছক, তা না। আসলে এই প্যাটার্নটুকু যদি আমরা জেনে অঙ্কগুলো করি তাহলে আলটিমেটলি ইনশাআল্লাহ সম্পূর্ণ অঙ্ক করা পসিবল। সেইটুকু আমি আসলে লিখছি। তারপর প্রথমে লিখছি অনুমোদন খরচ। অনুমোদনযোগ্য খরচের মধ্যে প্রথমে আমরা লিখব হলো অংশীদারদের যত প্রকার খরচ থাকবে। আমি বলতে চাচ্ছিলাম যে অংশীদারদের যত প্রকার নাম সহ, সাপোজ যদি আমি বলি যে ক খ গ তিনজন অংশীদার, তাহলে যদি বলা হয় কয়ের বেতন, ক্ষয়ের বেতন বা ক্ষয়ের কমিশন, এরকম নাম দিয়ে যত প্রকার খরচ থাকবে সবই কিন্তু আসবে। তো আসলে সাধারণত অঙ্কের মধ্যে এই জিনিসগুলোই আসে, এর বাইরে যদি কিছু থাকে সেগুলো কিন্তু আসবে। তা এর বাইরে যেগুলো কিছু থাকলে কি সেটা কখন আসবে, যদি অংশীদারদের নাম সহ যদি এই খরচটার নাম বলে তখনই কিন্তু আসবে। সেটা কিন্তু আমি বলে দিলাম, এই জন্য একটা দাগ দিলাম যাবতীয় অংশীদারদের খরচ সমূহ। তো আমি কখন বলতেছি, যখন অংশীদারদের নাম সহ থাকবে তখন, কিন্তু নাম ছাড়া থাকলে কিন্তু সেটা আমরা বলবো না। এবার আসো যে সঞ্চিতি, তাহলে আমরা বলতে পারি এখানে যাবতীয় সঞ্চিতি, যত প্রকারের সঞ্চিতি থাকবে সেই সঞ্চিতিগুলো কিন্তু আসবে। যে এই বিষয়গুলো হবে কি, ছকটা মনে হচ্ছে আসলে অনেক বড়, কিভাবে মনে রেখে অঙ্কটা করব। এই যে আমি কিন্তু ভাগ করে দিচ্ছি, তাহলে কিন্তু ইজিলি ছকটা মুখস্থ হয়ে যাচ্ছে। কিভাবে করলাম, প্রথমে অংশীদারদের যাবতীয় খরচ, অর্থাৎ অংশীদারদের মূলধনের সুদ, অংশীদারদের বেতন, অংশীদারদের কমিশন, উত্তোলন সুদ। আমি কিভাবে বলতেছি, সাপোজ ক খ গ তিনজন অংশীদার, এখন তিনজন অংশীদার যদি বলে ক বেতন, ক্ষয়ের বেতন বা ক খ গয়ের বেতন, বা যদি বলে ঋণের সুদ, গয়ের ঋণের সুদ, তার মানে কিন্তু অংশীদারদের বলেছে। এরকম নাম সহ যত প্রকার খরচ থাকবে সবই আমাদের অনুমোদনযোগ্য খরচ। দেন আসি যাবতীয়, কি বললাম, সঞ্চিতি। সাধারণত এই অঙ্কের মধ্যে তিন ধরনের সঞ্চিতি গুলোই আসে, আয়কর সঞ্চিতি, অবসর সঞ্চিতি আর হলো কুঋণ সঞ্চিতি। এরকম যত প্রকার সঞ্চিতি থাকবে সেগুলো আমাদের কি অনুমোদনযোগ্য খরচ। তারপরে যদি কোনো প্রকার দান থাকে,
যদি আমাদের অংশীদার বিষয়ে কোনো প্রকার দান থাকে, এছাড়া দানটা কয়েকভাবে লেখা থাকতে পারে, দান, অনুদান, দাতব্য প্রতিষ্ঠানের দান, চাঁদা, এরকম যদি কোনো প্রকার দান থাকে সেগুলো আমাদের অনুমোদনযোগ্য খরচ হিসেবে গণ্য হবে। তারপরে আমার যদি কোনো প্রকার স্থায়ী সম্পদের যদি অস্বাভাবিক ক্ষতি হয়, অস্বাভাবিক ক্ষতি বলতে আমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? অস্বাভাবিক ক্ষতি বলতে আমি বোঝাচ্ছি যে স্থায়ী সম্পদে যদি কোনো বিক্রয়জনিত ক্ষতি হয় বা স্থায়ী সম্পত্তিতে আগুনের বিষয়ে ক্ষতি হয় সেগুলো বলবে। আর একটা জরিমানা, জরিমানা সাধারণত আমরা অনুমোদনযোগ্য হিসেবে গণ্য করি, তো জরিমানা আমাদের আসবে। এইবার এই অঙ্কের মধ্যে সব থেকে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা নিয়ে আসে। আমি বলছি যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়। এখন এইটুকু বললেই কিন্তু আসলে অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না, এখানে কিন্তু আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় বললে আমরা আসলে অনেকে বুঝি অনেকে বুঝি না। আমি সহজভাবে বলে দিই, আমরা যখন বিশদ আয় বিবরণী অঙ্ক করছিলাম, অর্থাৎ আর্থিক অবস্থা বিভিন্ন আমরা ইন্টারমিডিয়েট যখন করছিলাম, ওই অঙ্কের মধ্যে যে পরিচালন ব্যয়গুলো থাকতো বা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে মজুরি ছিল সেগুলোকে আমরা আসলে অ্যাকচুয়ালি মুনাফা জাতীয় ব্যয়গুলো বলি। এই মুনাফা জাতীয় ব্যয়গুলো থাকলেই আসবে। এখন বলছো স্যার থাকলেই তো আবার আসে না, তার মধ্যে একটা কিন্তু আছে। আসলেই তাই, তার মধ্যে একটা কিন্তু আছে। সেই কিন্তুটাই হলো আসল। যে কিন্তুটা আসলে অঙ্কের মধ্যে ছকে দেয়া থাকে না বিধায় স্টুডেন্টরা আসলে অঙ্কটা করতে পারে না, ডিফিকাল্ট হয়ে যায়। এই কিন্তুগুলোই আসলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ওকে, যেখানে আমি ছিলাম যেটা বোঝাচ্ছিলাম যে আসলে যে মুনাফা জাতীয় ব্যয়গুলো হলে কি আসবে, আসলে তা না। মুনাফা জাতীয় ব্যয় দেখা যাবে যে এই অঙ্কের নিচে কিছু সমন্বয় থাকবে, যে সমন্বয়গুলোতে যে মুনাফা জাতীয় ব্যয়গুলো লেখার পরে লেখা থাকবে সুন্দর করে সাইডে, যা লিপিবদ্ধ হয়নি বা হিসাবভুক্ত হতে বাদ পড়ে গেছে, হিসাবভুক্ত হতে বাদ পড়ে গিয়েছে। তো বিষয়টা হলো এরকম জাতীয় যত প্রকারের মুনাফা জাতীয় ব্যয় থাকবে যা হিসাবভুক্ত হয় নাই বা লিপিবদ্ধ হয়নি, সেই সবগুলো মুনাফা জাতীয় ব্যয় থাকবে। অঙ্কের মধ্যে মুনাফা জাতীয় ব্যয় থাকলে আসবে না এটা কিন্তু না। কোনগুলো? সমন্বয়ে লেখার পরে, সমন্বয়ে লেখার পরে, আবার বলি সমন্বয়ে লেখার পরে যেই হিসাবগুলো লিপিবদ্ধ হতে বাদ পড়ে গেছে শুধুমাত্র সেগুলোই আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসবে। এখানে কিন্তু আরো অনেক মুনাফা জাতীয় ব্যয় আছে, সেগুলো আসলে লেখা আদৌ সম্ভব নয়, কারণ যে কোনো মুনাফা জাতীয় ব্যয় দিয়েই বলতে পারে যে হিসাবভুক্ত হতে বাদ পড়ে গেছে। আমি আসলে এখানে আরো যেগুলো আছে সেগুলো আসলে লেখা সম্ভব না, এগুলো আমি একটু পয়েন্ট দিয়ে আসলে লিখাই দিয়েছি। তাহলে এরকম আরো অনেকগুলো মুনাফা জাতীয় ব্যয় থাকতে পারে। আমি আসলে 3-4টা লিখছি, এই কারণে সাধারণত এই 4টাই অঙ্কের মধ্যে অনেক বেশি দেখা যায়, এক্স্যাক্টলি সেই কারণে আমি এই 4টা লিখাই অ্যাকচুয়ালি। তারপরে আসি হলো অকারবারি আয়সমূহ বা অব্যবসায়ী আয়সমূহ। এখন দেখা যাচ্ছে যে এই অকারবারি আয়সমূহ একবার আমরা বাদ দিছি, একবার আমরা যোগ দিছি। বিষয়টা আসলে কি তা? তাহলে এই অকারবারি আয়সমূহের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে, যেমন গৃহ সম্পত্তি আয়, কর মুক্ত সরকারি সিকিউরিটি সুদ, বাণিজ্যিক সিকিউরিটি সুদ, লভ্যাংশ, সাধারণত এগুলো আছে। আরো কিন্তু অনেক কিছু আছে অকারবারি আয়সমূহের মধ্যে, যেমন উত্তোলন সুদ, ঋণের সুদ, এগুলো কিন্তু কিছু আছে। আমি অঙ্ক করার সময় এই যে ব্যতিক্রম জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই অকারবারি আয়সমূহের মধ্যে কি কি আছে বলতেছি হলো গৃহ সম্পত্তি আয়, করমুক্ত, বাণিজ্যিক আয়। এই অকারবারি আয়সমূহ একবার আমরা বাদ দিব, পরবর্তী পর্যায়ে এগুলো আমরা যোগ দিব। কখন যোগ দিব? যেটার সাথে যে অ্যাকচুয়ালি যে কাজগুলো হয় এই কাজগুলো করার পরে আমরা যোগ দিব। কাজগুলো বলতেছি কতটুকু আমাদের এখানে অপরধার্য থাকে, এই অপরধার্য জিনিসের অংশটুকু বাদ দেওয়ার পরে দেন আমরা সেই জিনিসটুকু আমরা অকারবারি সহ যোগ করব। তাহলে কি কি থাকতে পারে? যেমন গৃহ সম্পত্তি খাতে আয়, এই জিনিসটা সম্পর্কে আমি লেখার সময় একটু ধারণা বলছিলাম। আমরা জানি গৃহ সম্পত্তি খাতে আয় আমরা যখন অঙ্ক করেছি, আমরা জানি এটার মধ্যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আমরা 25% বা 30% ধরি। তো এইখানে কিন্তু এই গৃহ সম্পত্তি খাতে আয়ের মধ্যে কখনো বলা থাকবে না যে 25% বা 30% ধরে নেওয়া হলো, এটা তোমাকে অবশ্যই ধরে নিতে হবে। তো আমার কথাটা হলো কত পার্সেন্ট ধরবো? আমরা অবশ্যই সেক্ষেত্রে 30% ধরবো, কারণ আমরা জানতাম যে বাণিজ্যিক উদ্দেশ্য হলে 30% হয়। আর এটা যেহেতু আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা তো বাণিজ্যিক উদ্দেশ্যেই হবে। আর বাণিজ্যিক উদ্দেশ্য হলেই সেটা আমরা কত পার্সেন্ট দেবো? সেটা আমরা 30% দেবো। তাই এটা খুবই সহজ বিষয়।
দেন করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ হলে আমাদের এটা সম্পূর্ণই অকরধার্য হবে, অর্থাৎ যতটুকুই আমাদের টাকার পরিমাণ দেওয়া থাকবে পুরোটাই আমাদের কি হবে, পুরোটাই আমাদের অকরধার্য হিসেবে গণ্য হবে। দেন আমরা অকরধার্য হিসেবে পুরোটা বাদ দিলাম। এবার আসলে লভ্যাংশ, লভ্যাংশ জিনিসটা আমাদের থাকবে, আমরা তো এটা একবার অকার্যের আইনের মধ্যে যোগ করবই। দেন লভ্যাংশ হিসেবে আমাদের অকার্যর্য কত টাকা আমরা বাদ দিব, 25,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ আমরা কিন্তু বাদ দিব। এটা আমাদের অকরধার্য আইনে বা কর আইনে আমাদের এটা উল্লেখ করা আছে। দেন বাণিজ্য সিকিউরিটি সুদ কটা বসাবো, দেন এই সবগুলো টাকা যোগ বিয়োগ করার পরে যে টাকাটা বসবে সেটাই আমরা বলবো হলো অংশীদারি ফার্মের মোট আয়। তো দেখা যাচ্ছে আমরা যে অঙ্কটা করলাম, আসলে এই অঙ্কটার মাধ্যমে আমরা অংশীদারি ফার্মের যে কি কি আয়গুলো হয় সেগুলো আমরা জানলাম, এবং কি কি অনুমোদনযোগ্য খরচগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। তা এই অঙ্কটা আশা করি যে ছক সম্পর্কে একটা ধারণা হলো। পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা অঙ্ক করব এবং আরো বিশদ আলোচনা করব। তো আমরা এই অংশীদারি ব্যবসায় ছক সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করলাম। আমি আবারও বলতে চাচ্ছি যে আসলে এই অঙ্কের মধ্যে আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো আসলে অঙ্ক করলেই আমাদের আসলে সেগুলো সমাধান হওয়া সম্ভব। অঙ্কগুলো না করলে আসলে সমাধান হওয়া সম্ভব নয়। তো খুবই আসলে কৃতজ্ঞ আপনারা সবাই আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতেছেন, এবং আমার অনুরোধ থাকবে যে ক্লাসগুলো আপনারা দেখার সঙ্গে সঙ্গে সেগুলো অবশ্যই ওইটা নিয়ে বাসায় অঙ্কগুলো একটু প্র্যাকটিস করা যাবে। তাহলে হবে কি, অঙ্কগুলো আরও ইজিলি বাসায় প্র্যাকটিস করলে ইজিলি আরও স্মুথলি অঙ্কগুলো করতে পারবো। এবং এটা পরীক্ষা হলে কিন্তু অংশীদারি ফার্ম বা কোম্পানি ব্যবসা থেকে কিন্তু অবশ্যই পরীক্ষা হলে কিন্তু একটা অঙ্ক থাকবেই। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা থাকে তাদের থাকবে, যাদের ডিগ্রি পাস কোর্সে থাকে তাদেরও থাকবে, ইভেন যারা সাত কলেজের আন্ডারে আছে তাদেরও কিন্তু অঙ্কটা থাকবে। তো দেখা যাচ্ছে এই অঙ্কটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সাত কলেজের অঙ্কগুলো সাধারণত ইংলিশে থাকে। তো পরবর্তী পর্যায়ে আমার চিন্তা ভাবনা আছে ট্যাক্সের ক্লাসগুলো ইংলিশেও আমার নেওয়ার খুবই ইচ্ছা আছে, কারণ অনেক স্টুডেন্টরা বলতেছে যে স্যার আপনি যদি ইংলিশে আমাদের ক্লাসগুলো নিতেন তাহলে একটু ভালো হতো। তো আমার সেটাও ইনশাআল্লাহ পরিকল্পনা আছে, যদি ইংলিশে নেওয়া যায় তাহলে স্টুডেন্ট যদি আর একটু সুবিধা হয় তাহলে আমি ইংলিশেও সেগুলো নিব। তো আমার চিন্তা আছে যে প্রথমে আমি বাংলায় সব অধ্যায়গুলো শেষ করার পরে তারপরে আসলে ইংলিশে যাওয়া। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি অবশ্যই ট্যাক্সের মোটামুটি অনেকগুলো অধ্যয়ন করে ফেলছি, এরপরে এগুলো শেষ করার পরে ইনশাল্লাহ ইংলিশেও পরিকল্পনা আছে নেওয়া। তো যেটা বলতে চাচ্ছিলাম, সবাই একটা কাজ করতে হবে, আমি ছকগুলো আমি যেভাবে সাজিয়েছি সেইভাবে বাসায় মধ্যে খাতার মধ্যে খুব সুন্দর করে লিখে রাখতে হবে। তো সুন্দর করে আমি চাচ্ছি যে তোমরা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে এটা লিখে রাখবা। তো সুন্দর করে লিখে রাখবা, এবং লিখে রাখার পরে অঙ্কটা তোমরা দেন যখন করবা দেখা যাবে যে ছকটা থাকলে পরবর্তী পর্যায়ে ইজিলি আসলে করা সম্ভব হয়। তো এইখানে আসলে অনেকগুলো বিষয় আমাদের আলোচনা করা হয়েছে, সেই আলোচনার বিষয়বস্তুগুলো তোমরা আরো ইজিলি করলে ইনশাআল্লাহ আরো ভালো বুঝতে পারবা। যে আমি যখন অঙ্কগুলো করবো তখন আরো ইজিলি বুঝতে পারবো। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ।
ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে সবাইকে অনেক ধন্যবাদ আমার ক্লাসগুলো দেখার জন্য। তো সবাই ক্লাসগুলো ইনশাল্লাহ ফলো করবা এবং অঙ্কগুলো বাসায় আরও প্র্যাকটিস করার চেষ্টা করবা। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।